শ্রী শ্রী মার্কণ্ড পুরাণ অন্তর্গত শ্রী শ্রী চণ্ডীতে দেবী বলছেন, ভগবতী বলছেন যে একই বাহং জগৎতত্র দ্বিতীয় আকা মমাপরা। এই জগতে আমাবিন্না আর কারো অস্তিত্ব নেই, এই জগতে আমি একাই। এই অদ্বৈত তত্ত্বই হচ্ছে তন্ত্রপ্রোক্ত দেবী তত্ত্বের মূল প্রতিপাদ্য। ভগবতী দুর্গাকে তরণী করে আজকের ব্লগটি শুরু করছি। ভিডিওটি দেখার সাথে সাথেই অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, অবশ্যই প্রিয়জনদের সাথে দয়া করে শেয়ার করে দেবেন। এবং যারা নতুন বন্ধুরা রয়েছেন, যারা আজ ভিডিওটি ফার্স্ট দেখছেন, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসছেন, তাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে অনেক ভিডিওর মাঝখানে আমাকে হারিয়ে না ফেলেন এবং আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনার কাছে প্রথমেই গিয়েই যাতে পৌঁছায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর স্টেশনে। বাড়ি থেকে সবে এসেছি এবং এইখানে বাইকটা আমার রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি বালি হল্টের দিকে আমি এগিয়ে যাব। আমি একদম দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর মোড়ে। এই যে অটোগুলো দেখছেন, এই অটো করেই চলে যাওয়া যায় বালি হল্টে এবং আমার আজকের গন্তব্যস্থল এই মুহূর্তে বালি হল্ট। জয় ভবানী, আমি আপনাদের বন্ধু টাপাই। নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি ব্লগ নিয়ে অনেক দিন পর আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, আপনাদেরই এই প্রিয় শরণাগতিতে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি বা অনেক দিন আমি ব্লগ আপনাদের সামনে আনতে পারিনি। আমাদের কলকাতায় একদম আমার বাড়ির সামনে 2 কিলোমিটার দূরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। মেয়েটির বাড়ি, ডাক্তার ম্যাডামের বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। তো এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, পুরো পশ্চিম বাংলা চলছে, যার জন্য মানসিকভাবে প্রচণ্ডভাবে দুঃখিত এবং বিধ্বস্ত। আমি আপনাদের সামনে কোনো ভিডিও আনতে পারিনি, আমি আপনাদের সামনে কোনো ব্লগ আনতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আপনাদের সবাইকে, আমার প্রিয় দর্শকদের, আমি আমার সমস্ত প্রিয় দর্শকদের আমার এই শরণাগতি চ্যানেলে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ থেকে চেষ্টা করব নতুন নতুন আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তাই আমার পাশ থেকে কেউ সরে যাবেন না, সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন এবং আমাকে আশীর্বাদ করবেন। এবং আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন। আমি অটো করে বালি ব্রিজের ওপর দিয়ে চলেছি বালি হল্টের দিকে, বালি স্টেশনের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব আজকে বালি স্টেশন। পৌঁছে গেছি বালি স্টেশনে। এরপর ট্রেনে করে সুন্দর মুহূর্ত দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি বা চলেছি আজকের আমার মেন উদ্দেশ্যের জায়গা মানকুণ্ডু স্টেশন। আর এই মুহূর্তে আমিও পৌঁছে গেছি মানকুণ্ডু স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মানকুণ্ডু স্টেশন। আর এই ট্রেন থেকে আমি নেমেছি। আস্তে আস্তে এবার আমি টোটো ধরে আমার আজকের মন্দিরের উদ্দেশ্যে আমি চলে যাব। আজ দর্শন করাবো প্রায় 800-900 বছরেরও প্রাচীন এক অষ্টধাতুর দুর্গা মূর্তি। আমি যে মন্দিরটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেখানে দেবী পুজো পাচ্ছেন প্রায় 500 থেকে 600 বছর ধরে। আকবরের আমল থেকে দেবী এখানে রয়েছেন। কিরমভাবে দেবী এখানে এলেন, কি তার ইতিহাস, কেমনভাবে বা দেবী এখানে নিত্য পুজো পান, এখানকার উৎসব কখন হয়, এখানকার কি রিচুয়াল আছে, মন্দিরটি কোথায় এবং কখন এলে এই প্রাচীন বিগ্রহ আপনারা দর্শন করতে পারবেন, সম্পূর্ণ তথ্যটি আমি দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে। তাই কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। মানকুণ্ডু স্টেশন থেকে টোটো করে আমি নেমেছি বারাসাত মোড়ে। বারাসাত মোড় থেকে পায়ে হেঁটে আমি এসছি দশভুজাতলা বা আজকের যে মন্দির দশভুজা মন্দির। এইটি হচ্ছে মেন গেট মন্দিরের এবং আস্তে আস্তে মন্দির চত্বরের মধ্যে প্রবেশ করছি। এটি হচ্ছে দেবীর মন্দির। আর মেন গেট দিয়ে ঢুকতেই আপনার বাঁ দিকে পড়বে হচ্ছে এই ঠাকুর দালানটি। দুর্গাপুজোর সময়, শারদীয়া দুর্গাপুজোর সময় এখানেই মৃন্ময়ী দুর্গার পুজো হয়। আর গর্ভগৃহ থেকে দেবীকে এখানে এনে মৃন্ময়ী দুর্গার সাথেই পুজো করা হয়। মেন গেট দিয়ে ঢুকতে ডান দিকে পড়বে হচ্ছে মায়ের এই প্রাচীন মন্দিরটি। বাঁ দিকে পড়বে ঠাকুর দালান এবং ডান দিকে পড়বে এই প্রাচীন মন্দির। এই মন্দিরে রয়েছে অষ্টধাতুর দশভুজা দুর্গার মূর্তি। Shekara,
पुष्पवर्णाभा सुप्रतिष्ठां सुलोचना नवयौवनसम्पन्ना सर्वाभरणभूषिता सुचारुदशनां दीनोन्नतपयोधरा त्रिभङ्गसानशनसधाना महिषासुरमर्दिनी दशबाहु समन्विता त्रिशूलं दक्षिणभेदं खड्गं चक्रं प्रमादः तीक्ष्णबाणं प्रभाषन्ति दक्षिणेषु विचिन्तयेत् केवलं पूर्णचापं च पाशमङ्कुशमेव च নমস্কার, আমি শুভেন্দু মালাকার, ভদ্রেশ্বর নিবাসী। আজ আপনারা যে ভিডিওটি দেখছেন সেটা দশভুজা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আপনারা আগেও এই ভিডিওতে আমাকে দেখেছেন। আজ আপনাদের সামনে মানকুণ্ডু দশভুজা মায়ের মন্দিরে কিছু তথ্য পরিবেশনা করব। ভুল ত্রুটি মার্জনীয়, আমি সবটা ইতিহাস হয়তো নাও জানতে পারি, ভুল ত্রুটি হতেই পারে, তো আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আজ যে মানকুণ্ডুকে নিয়ে আপনারা পরিচিত তা ভদ্রেশ্বর এবং চন্দননগরের মধ্যস্থলে অবস্থিত। এখানে কিছুটা যে মানকুণ্ডু দশভুজা মায়ের মন্দির দেখতে পাবেন তা কিছুটা বীরভূমের টেরাকোটার ধাঁচ এখানে প্রদর্শিত হচ্ছে এবং আশপাশের পরিবেশে সমস্ত নিবাসী অবস্থিত। এখানে আগে কোনো জনমানব ছিল না। এইখানকার মানকুণ্ডুর ইতিহাস তুলে ধরতে গেলে আমাদের ইতিহাসের পাতায় আকবরের কথা উল্লেখিত আছে। রাজা আকবর আমলে যে রাজসভায়িত যে মেম্বারশিপ ছিলেন মানকর সিং, সেই মানকর সিংয়ের দূত হিসাবে এখানে আসে রাজরাজ মজুমদার। তিনি মজুমদার উপাধি পেয়ে এই মায়ের মন্দির প্রতিস্থাপনা করেন এবং এখানকার যে হিস্ট্রি, মা যে এখানে পুনঃস্থাপিত হয়, এটি চুরি করা বিগ্রহ এবং এই চুরি করার পেছনে যে কাহিনীটি বর্ণিত রয়েছে, ডাকাতরা এক সময় এক জমিদার পরিবারে তারা ভোজনের উদ্দেশ্যে গেছিলেন এবং সেখানে গিয়ে সেই মূর্তিটি দেখতে পান। সেটা ছিলেন ব্রাহ্মণ পরিবার। সেই ব্রাহ্মণ পরিবারে সেই মা উপাসিত হতেন প্রচণ্ড ভক্তি ভরে। তো সেখানে তারা সেই রাতেই ঠিক করে যে তারা মায়ের মন্দিরের সহিত আরও কিছু জিনিসপত্র তারা লুণ্ঠন করবে। সেই লুণ্ঠনের সহিত মায়ের বিগ্রহটি যখন তারা নিয়ে চলে আসার ছক কষে বা তারা যখন ফন্দি আটে, সেই রাতেই ব্রাহ্মণ পরিবারের কাছে মায়ের স্বপ্নাদিষ্ট হয় যে মা যেন মায়ের বিগ্রহটি যেন ডাকাতদের হাতে হ্যান্ডওভার করে দেয় বা তাদের হাতে হস্তান্তর করে দেয়। তো তারা সেই অনুযায়ী সেটিকে লুণ্ঠন করে এখানে নিয়ে আসে এবং এখানকার কথা অনুযায়ী প্রচলিত আছে যে এখানে এক বয়স্ক বৃদ্ধা মা ছিলেন, তার হাতে সেই বৃদ্ধা মায়ের সাথে ডাকাতদের পরিচিত ছিল এবং সেই বৃদ্ধা মাকে সেই ডাকাত দলরা তার কিছু রাতের জন্য তারা তাকে মানে মায়ের বিগ্রহটি যে অষ্টধাতুর মায়ের মূর্তিটি এবং সেই মূর্তিটি বৃদ্ধা মাকে রাখতে দেওয়া হয়। তো বৃদ্ধা মা কী করবে সেটা কোনো উপায় নেই। তখন এখানকার যিনি নবাব হিসাবে ছিলেন, রাজা মানকর যিনি ছিলেন, তো সেই মানকর সাহেবের কাছে সেই খবরটি পৌঁছায়। তিনি এই মন্দিরের সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করে দেয়। এটি প্রায় 400 বছরের পুরাতন, 400 থেকে আনুমানিক 500। আর এখানে মায়ের বিগ্রহটি এই অবস্থায় রয়েছে আপাতত। মায়ের দশভুজা মায়ের নাম, এই মায়ের নামেই অনুসারে সারা এলাকার নাম এবং এখানে মায়ের লাইব্রেরি থেকে শুরু করে বিভিন্ন বারোয়ারি, মায়ের নামে রাস্তা, অনেক কিছুই রয়েছে এবং এই স্থানটির মাহাত্ম্য এই মাকে নিয়েই। এবং আপনারা আসুন, শারদীয়া দুর্গোৎসব সামনেই রয়েছে, মায়ের সেখানে পূজানুষ্ঠান হবে। মায়ের এখানে নাট মন্দির আছে, সেই নাট মন্দিরে মায়ের সপ্তমী বিহিত পুজো হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, মা বিজয়া দশমীর দিন আবার এই মন্দিরে ফিরে চলে আসে নাট মন্দির থেকে এবং ষষ্ঠীর দিন মায়ের বোধন হয়। বোধন মায়ের সায়ং সন্ধ্যাকালেই হয়। সেইখানে আপনারা আসবেন, এসে আপনারা অবশ্যই সেই পুজোতে মেতে উঠবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।
মায়ের মন্দিরে যে প্রসাদ, সেই প্রসাদটি হয় মায়ের শুকনো প্রসাদ। সকালবেলা যেমন মায়ের নৈবেদ্যাদি থাকে, নিত্য পুজোতেও মায়ের শুকনো। এবং এখানে মায়ের পুজোর বিশেষ নিত্য পুজো যে সান্ধ্যকালীন যে পুজো হয় মায়ের, সেখানে নৈবেদ্য থাকে ছোলা এবং বাতাসা। এটা একটি আকর্ষণীয় বিষয়। এবং সকালবেলা যেটি থাকে মায়ের চাল, কলা, ফল, মিষ্টি, যা যে শুকনো জিনিস থাকে তাই থাকে। এবং মায়ের এখানে কোনো রকম পাকদ্রব্য এখানে মায়ের পুজোয় ইউজ হয় না। এবং মায়ের যে বাৎসরিক পুজো হয় শারদীয়া দুর্গোৎসবে, সেখানেও মায়ের শুকনো প্রসাদই চলে। শুকনো বাতাসা, ক্ষীর, লুনি, লুচি, এই সমস্ত দিয়ে মায়ের নাড়ু, এই সমস্ত দিয়ে পুজো হয়। এখানকার যত সেবায়িতরা রয়েছে তারাই পাকদ্রব্য মানে এই মায়ের ভোগ রান্নাতে অংশগ্রহণ করে। এবং মায়ের পূজা বর্তমানে যে নিত্য পূজা করে তার নাম সৌমিত্র ব্যানার্জি। এবং মায়ের বাৎসরিক পুজো যে হয় সেই ব্রাহ্মণ আসে মেদিনীপুর থেকে। তিনি ঠিক সময়ে পঞ্চমী চতুর্থীর দিন তিনি এসে হাজির হন। এইখানে নাট মন্দিরে তিনি থাকেন। এবং মায়ের আরেক দিন মাকে সবাই দর্শন করতে পারবে বিশেষ ভালোভাবে, সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন। কোজাগরী লক্ষ্মী পুজো যেদিন হয় মায়ের এখানে নাট মন্দিরে, সেদিন মা আবার এই মায়ের নিজস্ব মন্দির থেকে বেরিয়ে নাট মন্দিরে ঠাকুরমশাইয়ের কাঁধে চেপে মা নাট মন্দিরে যান। এটি একটি বিশেষত্ব। মায়ের অক্ষয় তৃতীয়াতে বিশেষ পুজো হয় এবং ষষ্ঠীর দিন। এবং মায়ের যে বস্ত্র পরিবর্তন হয় সেটি বছরে দুবার হয়, একটা হচ্ছে অম্বুবাচীর পরে এবং আরেকটি হচ্ছে দুর্গা ষষ্ঠীর দিনে মায়ের বেনারসি মাকে পরানো হয়। সেদিনই মায়ের যথাযথ উপাচারে পুজো হয় এবং মায়ের নিত্য দশোপচারী মায়ের পুজো হয় প্রত্যেক দিন। আর এবং গর্ভগৃহে আপনারা দেখতে পাবেন যে মায়ের সহিত আরও যুগল রাধা গোবিন্দ বিগ্রহ এবং তার সাথে সাথে শিবও রয়েছে এবং শীতলা মনসার ঘটও রয়েছে। এবং মায়ের কোলে বসে রয়েছে গণেশ, মায়ের সামনেই রয়েছে। সেটি হয়তো ফুলে পত্রপুষ্পে হয়তো ঢাকা থাকতে পারে, সেটি নাও দেখা যেতে পারে। তবে আরও এবং এখানকার যে ট্র্যাডিশন সেটা এই টেরাকোটার যে মন্দিরটি এবং এখন সংস্কারের আন্ডারে যাচ্ছে, সংস্কার হবে। দশভুজাতলার যে কমিটি রয়েছে বারবারই, তারাই এই মন্দিরটির সহযোগিতায় মন্দিরটিকে রিপেয়ারিংয়ের ব্যবস্থা করছে তারা সবাই। নবমীর দিন মায়ের বলি হয়, এখানে একটি ছাগ বলি হয়। আগে প্রচুর হতো, সেটি এখন কমে এসেছে। সেটি এখন একটি বলি হয়। তাদের মানসিক থাকে, তারা এই মাকে নবমীর দিন মাকে বলি দেওয়া হয়। এবং এই হচ্ছে মায়ের বিশেষ পুজো। এবং মায়ের সপ্তমী, অষ্টমী, নবমীতেও মায়ের চণ্ডীপাঠ হয়, মায়ের বিসর্জন হয়। এবং আরেকটি বিষয়, দশমীতে মায়ের দশমী বিহিত পুজোতে মায়ের যখন এই অষ্টধাতু মূর্তিটি মায়ের এই পুজোর স্থানে চলে আসে, তখন ওই মৃন্ময়ী মূর্তিকে শোনা গেছে লোককথিত, তারা মৃন্ময়ী মূর্তিকে গাড়িতে চাপিয়ে নিয়ে যাবে বিসর্জন করতে, কিন্তু সেটি হয়ে ওঠেনি। বিশেষ দুর্ঘটনা ঘটার কারণে তারা কাঁধে করে একটি ছন্দ কাটতে কাটতে তারা এইখান থেকে ভদ্রেশ্বর তটিনী ঘাটে মায়ের মৃন্ময়ী মূর্তিকে কাঁধে চাপিয়ে নিয়ে যায়। সেটিও দেখার মতো বিষয়, সেটিও আপনাদের সামনে প্রতিস্থাপন করা হবে। আপনারা দেখবেন, আশা করি আনন্দ পাবেন। দর্শন করছি গর্ভগৃহের অধিষ্ঠিতা 800 বছরের প্রাচীন অষ্টধাতুর শ্রী শ্রী দশভুজা দুর্গার মূর্তি। কি সৌভাগ্য, ভগবতীকে আমরা চাক্ষুষ দর্শন করছি। খুব সামনে থেকে আমরা মাকে দর্শন করার সুযোগ পেলাম। অপূর্ব মূর্তি, অপূর্ব। এখানে রয়েছেন শালগ্রাম ভগবান। আর মায়ের সামনে এই যে পঞ্চমুখী জবাটি দেখা যাচ্ছে, ছোট্ট একটি ঘট, এটি হচ্ছে শীতলার ঘট এবং তলায় রয়েছেন শালগ্রাম। এখানে রয়েছেন শিবলিঙ্গ এবং এই দিকে রয়েছেন মনসার ঘট এবং যুগল বিগ্রহ এবং শালগ্রাম রয়েছেন। নমস্কার, এটা মানকুণ্ডু দশভুজাতলার দশভুজা মন্দির। এই মন্দির খুবই প্রাচীন, প্রায় 500 বছরের উপর মন্দির। মন্দিরের সারাগায় টেরাকোটার দাগ আছে। মা খুবই জাগ্রত। যদি কেউ মায়ের মন্দিরে আসতে পারেন, মানকুণ্ডু স্টেশনে নেবে রিক্সা বা অটোতে, বললে দশভুজা মন্দির নিয়ে আসবে। আর যদি পুজো দেওয়ার কোনো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9333039384। আমার নাম সৌমিত্র ব্যানার্জি, আমি এই মন্দিরের পুরোহিত। নমস্কার। তুই এখন মায়ের টাইমিংটা আমাকে বল, মানে কখন এলে মায়ের এই অষ্টধাতুর বিগ্রহটি দেখা যাবে, প্রায় 500 বছরের যে বিগ্রহটি, যে কাহিনীটা আমাদের বললি, সেই বিগ্রহ কখন এলে মানুষ দেখতে পাবে এবং
এই মন্দিরে যে কি টাইমিং আছে সেটা বল, এবং মানুষ এখানে আসতে গেলে মানে কিরমভাবে মানুষ আসবে সেই রুটটা একটু ছোট্ট করে এবং পরিষ্কার করে বলে দে। এখানে দুটো রুট আছে, সেটা হচ্ছে যে এখানে দুখানা রুট আছে। সেটা হচ্ছে যে একটি ভদ্রেশ্বর ধরে আসা যায়, সেটা ভদ্রেশ্বর ধরে আসতে গেলে একটু হয়তো টাইম সাপেক্ষ লাগবে, সময় সাপেক্ষ। আর ভদ্রেশ্বর স্টেশনে নেবে সেখান থেকে অটো বা টোটো ধরে বলতে হবে বারাসাত যাব, সেই বারাসাত থেকে সোজা রাস্তা ধরে মায়ের দশভুজা মায়ের মন্দিরে আসা যেতে পারে। আর একটা রাস্তা হচ্ছে মানকুণ্ডুতে নামতে হবে, মানকুণ্ডুতে নেমে টোটো বা অটো ধরে বলতে হবে দশভুজা মায়ের মন্দির যাব কি মানকুণ্ডু দশভুজা তলা যাব, তারা আপনাকে একদম মায়ের মন্দিরের সামনেই নামিয়ে দেবে। এই দুটো রাস্তা। মায়ের পুজোর সময়কাল এখন বর্তমানে যেটা হয়ে গেছে, যেহেতু এটি আগে পরিবারের আন্ডারে ছিল, এখন সেটা বারোয়ারির আন্ডারে চলে গেছে, তাই জন্য একটি কড়াকড়ি নিয়ম হয়েছে। সেটি হচ্ছে সকাল 10:30 থেকে 11টার মধ্যে মায়ের মন্দির খোলা থাকবে, 9টা থেকে 11টার মধ্যে, এবং সন্ধ্যাকালে যে পুজো হয়, মায়ের দুবারই নিত্য পুজো হয়, সন্ধ্যাকালে যেটি পুজো হয় মায়ের 6টা থেকে 6:30টার মধ্যে। গরমকালের মধ্যে কি শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত একই সময়, এই সময়ের মধ্যে এলে মায়ের দর্শন পাবে। সকালবেলা এইটা যাদের যা পুজো থাকবে, যা যা মনস্কামনা থাকবে, ওই সময়ের মধ্যে এলে মাকে দর্শন পাবে। কে কার কাছে বিচার চাইছে? সরকার যার, প্রশাসন যার, স্বাস্থ্য দপ্তর যার, পুলিশ দপ্তর যার, কে কার কাছে বিচার চাইছে জানি না, ফাঁসি চাইছে কে কার কাছে সেটাও জানি না। কোনো রাজনীতি বুঝি না, কোনো পলিটিক্স বুঝি না, বুঝি জগদম্বার কৃপা। সাধারণ মানুষের কাছে প্রার্থনা, আপনারাও ইডি, সিবিআই, পুলিশ কারোর উপর নির্ভর না করে জগদম্বার প্রতি ভরসা রাখুন, জগদম্বার কাছে প্রার্থনা করুন। প্রত্যেকে আপদ উদ্ধার স্তোত্রটি পাঠ করুন, দুর্গা স্তবরাজ যে স্তোত্রটি সেটি আপনারা পাঠ করুন, এবং সবাইকে এবং অন্যান্যদের পাঠ করার জন্যে বলে দিন, যাতে সবাই যেন এই পাঠ করে। আগামী কিছুদিনের মধ্যেই আমাদের শারদীয়া দুর্গা পূজা শুরু হচ্ছে, দুর্গা উৎসব শুরু হচ্ছে, যেন সেই মুহূর্তগুলো যেন আমরা সেই দুর্গা স্তবরাজ পাঠ করতে থাকি, এবং প্রার্থনা করব ভগবতী আমাদের সমস্ত আপদ থেকে, সমস্ত বিপদ থেকে, সমস্ত শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করবেন এবং আমাদের ন্যায় বিচার দেবেন। আমরা যেন মানুষের উপর যেন ডিপেন্ডেন্ট না হই, আমরা যেন মানুষকে যেন আমরা ভরসা না করি, ভরসা যদি করতে হয় জগদম্বাকে যেন আমরা ভরসা করি। আজকের ভিডিওটি আপাতত ভগবতী দুর্গার চরণেই আমরা শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভবানী।